আরেকটা নতুন বইয়ের বিষয় হয়ে উঠতে পারে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, বইয়ের সবচেয়ে বড়, সহজ এবং গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে বই একটা ভাবনার উপস্থাপনা। তার শারীরিক চেহারাটা কি হবে সেটা কখনোই গুরুত্বপূর্ণ থাকে না আমাদের কাছে। আমি উদাহরণ দিই, এই চেহারা বই তো আজকে থেকে 1000 বছর আগে ছিল না। আমরা যদি ফিরে যাই সেই প্রাচীন যুগে, যখন ভারতবর্ষের প্রধান শাস্ত্রগুলো তৈরি হয়েছে, বেদ, উপনিষদ এবং ইত্যাদি ইত্যাদি আরো অনেক বই, সেই বইগুলো কি কাগজে লেখা হয়েছিল? সেই বইগুলো কাগজে লেখা হয়নি। যিনি তার সৃষ্টিকর্তা, তিনি মুখে মুখে সেই কথাগুলো বলেছেন, তার শিষ্যরা সেটা তাদের স্মৃতিতে ধারণ করেছেন। স্মৃতি শব্দটা আপনারা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। সেই স্মৃতি মানে হচ্ছে তার স্মরণযোগ্যতা। তিনি আরেকজনকে শুনিয়েছেন। এইভাবে প্রজন্ম থেকে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই যে শ্লোকগুলো প্রবাহিত হয়েছে, এক সময় যখন তুলট কাগজের জন্ম হলো, এক সময় যখন যেটাকে বলা হয় তালপত্র, এবং আপনারা জেনে অবাক হবেন যে দক্ষিণ ভারতে, বিশেষ করে মালাবার অঞ্চল, যেটা আগে মাদ্রাস প্রেসিডেন্সি ছিল, সেখানে একটি জনগোষ্ঠী আছে যাদের উপাধি হচ্ছে তলাপাত্র। তাদের কাজ ছিল এই শ্রুতি থেকে হয় পাতায়, তাল পাতায় বা যে কোনো জায়গায় সেই জিনিসগুলোকে হরফে রূপান্তরিত করে লিখে রাখা, অর্থাৎ ভাবনা তার একটা নতুন শারীরিক চেহারায় গেল। সেগুলো আমাদের এখনো আছে, এখনো আমরা দেখতে পাই। আপনারা যদি উড়িষ্যার জগন্নাথ মন্দিরে যান, সেখানকার মন্ত্রগুলো সেই তালপাতার পুঁথিতে লিপিবদ্ধ আছে। তারপরে সেই বই ক্রমাগত চেহারা এগুলো ছাপা হয়েছে। তার মানে প্রথম বই লেখা হয়েছে মানুষের মস্তিষ্কে যে পর্দাটা থাকে, যেটাকে বলা হয় সেরিব্রাল পার্ট, তার উপরে একজন কথা বলেছেন, তার ছবিটা ছাপা হয়েছে ওই সেরিব্রাল যে স্পেস, সেখানে সেটা আছে, সেখান থেকে আরেকটা সেরিব্রাল স্পেসে গেছে। এইভাবে বই বা ভাবনাগুলো ক্রমশ বিবর্তিত হয়েছে। কিন্তু বই যখন সব মানুষের কাছে যেতে আরম্ভ করলো, শুধু একটা গোষ্ঠী নয়, যারা শাস্ত্র চর্চা করেন তাদের মধ্যে নয়, যারা এই বিষয়গুলো নিয়ে একটা গোষ্ঠীবদ্ধ ভাবনা করেন তাদের মধ্যে নয়, বই যখন সবার মধ্যে ছড়িয়ে পড়তে আরম্ভ করলো, শুধু শাস্ত্র নয়, স্মৃতির অনেক বিষয় আছে, যেটাকে আমরা বলি পাঠ পরম্পরা। যেমন আপনাদের আমি একটা প্রশ্ন করি, এটা সবারই প্রায় ছোটবেলায় শোনা একটি ছড়া, শিশু ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। একজন আছেন এখানে, কেউ আমাকে বলতে পারেন এটা কে লিখেছিল? এই ছড়াটি কে লিখেছিল? আমরা বলতে পারি এই ছড়াটি রবীন্দ্রনাথের লেখা, এই ছড়া উপেন্দ্র কিশোর রায়ের লেখা, এই ছড়াটি সুকুমার রায়ের লেখা, এবং কি এই ছড়াটি আপনাদেরই এলাকার তপন রায়ের লেখা। কেউ বলতে পারবেন না। এই যে শাস্ত্র তৈরির পাশাপাশি তার বাইরে যে ব্যাপক জনগণ ছিল, ব্যাপক জনগোষ্ঠী ছিল, যাদের কোনো অক্ষর জ্ঞান ছিল না, যাদের কোনো, রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে যাদের কোনো শাস্ত্রজ্ঞান ছিল না, তারাও সেই মৌখিক সাহিত্য ধারা সৃষ্টি করেছেন। এইভাবে তাদের দুঃখের কথা, তাদের প্রতিবাদের কথা এইভাবে বলেছেন, মুখে মুখে সেই ছড়াগুলো ছড়িয়ে পড়েছে। বর্গি মানে কি আমরা জানি, তখনকার সময়ে বাইরে থেকে যে
আক্রমণকারীরা এসে শাসন কায়েম করেছিল একটা বিস্তীর্ণ, যেটাকে বলা হয় বৃহৎ বঙ্গ, সেখানে তখন কৃষকের যে দুঃসহ অবস্থা, বুলবুলি মানে হচ্ছে অনেক কিছু হতে পারে, স্থানীয় যারা ওই বর্গীদের যারা প্রতিনিধি তারা, হতে পারে খরা বন্যা, হতে পারে অনেক কিছু, সে খাজনা দিতে পারবে না, এই যে তার আতঙ্ক ছড়ার মধ্যে ফুটে উঠল, সেই ছড়াই তো বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদ সাহিত্য। তারপরে যে বই জন্ম হলো, জ্ঞান বিস্তারের সঙ্গে সঙ্গে বইয়ের মধ্যে, বই যখন ছাপানোটা সহজ কাজ হয়ে গেল, বই যখন ছড়িয়ে পড়তে লাগলো, সেই বই শুধু কিছু নির্দিষ্ট গ্রন্থাগার নয়, এমনকি বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়ল। একটা পার্থক্য আপনাদের বলি, অনেক বিস্তারিত বলা যায়। এখানে কি একজনও নবীন প্রজন্মের অভিভাবক আছেন যিনি বলতে পারেন আপনি ঠিক নিজের মনে বুকে হাত দিয়ে বলুন তো, যে আপনি চান পাঠ্যপুস্তকের বাইরে আপনার ছেলে মেয়েরা একটা বাইরের বই পড়ুক? আপনারা চান কিনা বলুন তো? একজন দাঁড়িয়ে বলুন হ্যাঁ আমি চাই, সৎভাবে বলুন। একজন আছেন যিনি বলছেন, দুজন তিনজন আছেন বলছেন চাই। এবার দেখুন এতজনের মধ্যে তিন চারজন হাত তুলে বলছেন চাই, কিন্তু এও আমি জানি এই চারজন যখন বাড়িতে গিয়ে তার ছেলেকে বলবেন তুমি আজকে, এখন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর 150 বছর চলছে, তুমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এই ঘেগাসুর যে গল্পটা সেটা তুমি পড়ো, আমি জানি ভারী ভেতর থেকে প্রতিরোধ আসবে, না না ও স্কুলের বইগুলো পড়ুক। আমি আজকে এই কথাটা বলার জন্য এখানে এসেছি। আজকের লড়াইটা ঘরের বাইরে নয়, ঘরের ভিতরে। এটা আপনাদের বুঝতে হবে। পরিবেশ রক্ষা করার চেয়েও অনেক বড় লড়াই সেই লড়াই, কারণ আমরা আমাদের ছেলে মেয়েদের সেই মনুষ্যত্বের যে উপাদানগুলো তার থেকে বঞ্চিত করছি। আগামী দিনে আমরা তৈরি করছি কিছু টয় সোলজার, যার রিমোট কন্ট্রোল থাকবে বড় বড় কর্পোরেট হাউসগুলোর হাতে, তাদের পুতুলের মতো তারা নাচাবে, তাদের মনুষ্যত্ব হারিয়ে যাবে, এবং রাস্তায় পথে ঘাটে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আপনার এই তৈরি করা যে স্বপ্নের সমাজটা আপনারা তৈরি করতে চেয়েছিলেন সেটা ভেঙে চুরচুর হয়ে পড়ছে। তাকে রক্ষা করার জন্যে আপনার পাশে কেউ নেই। খুব কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই কারণে বইমেলা শুধু একটা উৎসব নয়, এই কারণে বইমেলা একটা বৃহত্তর সভ্যতার সংগ্রামের অংশ। আগামী দিনে সভ্যতাটা মানবিক থাকবে কিনা, আগামী দিনে আপনার ছেলেটা পাশের বাড়ির একজন লোক অসুস্থ হলে পরে সে তার পাশে গিয়ে ছুটে গিয়ে দাঁড়াবে কিনা, অথবা আরো কঠোরভাবে বলা যায় আপনার ছেলে যখন তথাকথিত শিক্ষিত হয়ে অনেক দূর দেশে চাকরি করবে, আপনি যখন এখানে অসুস্থ হয়ে থাকবেন তার খবর পেয়ে আপনার ছেলে আপনার পাশে থাকবে কিনা, তার নিশ্চয়তা দান করবেন আপনার ছেলের তার কোমল মনটাকে আজকে থেকে আপনি কি করে তৈরি করছেন। বই এই মানুষকে মানুষ হতে শেখায়। বইয়ের মধ্যে যে অক্ষরগুলো আছে, কালো কালো অক্ষরগুলো, সেগুলো কেবলই অক্ষর নয়, সেই অক্ষরগুলো দীর্ঘদিনের লালিত জারিত স্বপ্নের প্রতিচ্ছবি। আমার সভ্যতা কি হতে চায়, আমার সভ্যতা কি করে এগিয়ে যাবে। পৃথিবীর সমস্ত সৃজনশীল, পৃথিবীর সমস্ত লেখকের কাছে এটা হচ্ছে একটা সাধনার মতো, পৃথিবীর সবচেয়ে মহত্তর সাধনা। তিনি সাধনায় কতটা উত্তীর্ণ হতে পারলেন সেই পরীক্ষকের কাছে। তাকে প্রতিদিন এই পরীক্ষার সামনে উত্তীর্ণ হতে হবে, প্রতিদিন তাকে নিজেকে চিহ্নিত করতে হবে, বিবর্তিত হতে হবে। আবার লেখককে বোঝার জন্য পাঠকের সাধনা দরকার। আজকে যদি কেউ বলেন যে আমি বিষ্ণুদের কবিতা পড়ব, পরে বলবো কিছুই বুঝতে পারছি না, কাজে বিষ্ণুদের লিখতে পারেন না, এটা পাঠকের অধ্যত্ত। পাঠককেও দীক্ষিত হতে হবে, পাঠককেও বুঝতে হবে এই কথার পরতে পরতে কি সেই কথা লুকিয়ে আছে যিনি কবি আমাকে বলতে চেয়েছেন। অদীক্ষিত পাঠক অনেক সময় অনেক পাঠককে বিভ্রান্ত করে দিতে পারে।
আমাদের বুঝতে হবে, আলোচনা করতে হবে, বই নিয়ে আলোচনা করতে হবে বাড়িতে সবাইকে নিয়ে। বই একটা সম্পদ, খুব ছোট, তার দাম হয়তো 50 টাকা এখন, 100 টাকা এখন, এটা আপনার কাছে কিছুই না। একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনতে যে খরচ হয়, কিন্তু তারপরেও আমাদের বই কিনতে দ্বিধা যায় না, কারণ বইকে আমরা ভালোবাসি না। এখানে অনেকেই আছেন আমি জানি, যারা ছোটবেলায় স্কুলের টিফিন না খেয়ে সেই পয়সাগুলোকে জমিয়ে জমিয়ে বই কিনেছেন। নেশার মতো একটা বই মানে হচ্ছে যে একটা নতুন পৃথিবীকে জানা। তো অনেকেই আমাকে আজকে দাঁড়িয়ে বলতে পারেন না কেন, এই যে অন্তর্জাল, বৈদ্যুতিন অন্তর্জাল যাকে আমরা সাধারণ ভাষায় বলি ইন্টারনেট, এটা খুললে তো পৃথিবীর সব জায়গায় দেখা যায়। বিপদটা কোথায় জানেন? আপনি দেখতে পারেন, কিন্তু আপনার অভিজ্ঞতায় সেই দেখার বিশ্লেষণ হবে না। বইয়ে সেই জ্ঞানের বিশ্লেষণ থাকে, যেটাকে বলা হয় কগনিশন অফ নলেজ। জ্ঞানকে চিহ্নিত করা, এটা একটা দক্ষতার চিহ্ন। ইন্টারনেট আপনাকে সেই সুযোগ দেয় না। একটা তথ্য বলি ইন্টারনেট ব্যবহারকারীদের সম্পর্কে। পৃথিবীর 1 লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে মাত্র 1012 জন ইন্টারনেটকে ব্যবহার করেন জ্ঞান চর্চার জন্য, আর বাকি ব্যবহার করাকারী যারা আছে তারা ব্যবহার করেন বিনোদনের জন্য। বিনোদন মানে ইন্টারনেটের বিনোদনে যেমন ভালো দিক আছে, ইন্টারনেটের বিনোদনের যে আদিম দিক আছে সেটা আমাদের যুব প্রজন্মকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বুঝতেও পারি না কম্পিউটার খুলে সে কি দেখছে, সামাজিক বৈদ্যুতিন গোষ্ঠীর মধ্যে কি তথ্যের আদান প্রদান হচ্ছে। তার বাবা তার তো বন্ধু নয়, সে ক্রমশ ক্রমশ সেই জগতের একটা বাসিন্দা হয়ে যাচ্ছে, যে জগতে তার বাবা নাগরিক নয়, যে জগতে তার মা নাগরিক নয়, যে জগতে সে একজন নাগরিক, সে জানে না কি করতে হবে। কারণ ইন্টারনেট মানে হচ্ছে তার ফান্ডামেন্টাল সার্ভার আছে এমন একটা দেশে যার উপর আমাদের দেশের সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। চেষ্টা করা হচ্ছে কিছু কিছু নিয়ন্ত্রণ করার জন্য। এই ধরনের একটা যখন সংকটময় সময়ের মধ্যে আমরা চলি, আমাদের বোধহয় একটা কথাই আজকে মনে করতে হবে, আমার বেঁচে থাকার জন্য, আগামী দিনের ভবিষ্যতের জন্য যেমন একটা গাছ খুব গুরুত্বপূর্ণ, আমার সমস্ত স্বপ্নগুলো, আমার ভাবনাগুলো যে বইয়ের মধ্যে ধারণ করা আছে, সেই বইটাকে বাঁচিয়ে রাখা, সেই বইকে ঘিরে যে আমাদের সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখা, সেই বইয়ের মধ্যে যে মানবতার কথা বলা হয় তাকে আমার পরিবারের মধ্যে নিয়ে যাওয়া। আমার পরিবার যেন পরস্পরকে ভালোবাসতে পারে, যে কারণে একদিন পরিবারের সৃষ্টি হয়েছিল। পরিবার যদি ভেঙে যায়, সমাজ যদি ভেঙে যায়, আমরা একটা অদৃশ্য আদিম জঙ্গলে নিজেদের হারিয়ে ফেলব। বই সেখানে প্রতিরোধ তৈরি করে। এই কারণে বইকে একটা খাপ খোলা তলোয়ারের মতো আজকে আমাদের তৈরি করতে হবে। এই সভ্যতার এই অভিযাত্রা, এটা রবীন্দ্রনাথের কথা, যত বিপন্নতাই আসুক আমাদের পরস্পরের প্রতি বিশ্বাস যেন আমরা না হারাই। আমাদের এই কঠিন সময়ের মধ্যে হেঁটে যেতে হবে। এবং আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আর আমি বিশ্বাস করি এই মানুষের ভালো করার যে স্বপ্ন, তাকে কখনোই পরাজিত করা যায় না। এই কয়েকটি সামান্য কথা বলে আপনাদের আবার অভিনন্দন জানাচ্ছি। এই বই মেলা সার্থক হোক, আরো আগামী দিনে এগিয়ে যাক, আরো মানুষের অংশগ্রহণ বাড়ুক, লেখকরা আসুক, কথা বলুক পাঠকদের সঙ্গে, প্রকাশকরা আসুক, বুঝুন পাঠকরা কি ধরনের বই চায়। বইমেলা এইভাবে সমৃদ্ধি থেকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাক। সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি শুভরাত্রি। ভারতরত্ন সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জন্য উৎসাহিত হবে, এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ প্রাক্তন বিধায়িকা শ্রদ্ধা।
তথা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রদ্ধেয় শ্রী জিতেন দাস মহোদয়, এই বইমেলার উদ্বোধন রাজ্যের উচ্চ আদালতের মাননীয় বিচারক শ্রদ্ধেয় শ্রী সুভাষিস তলাপাত্র মহোদয়, রয়েছেন পুলিশের আইজিপি বিকে রায় মহোদয়, রাজ্যের প্রাক্তন বিধায়িকা শ্রীমতী গৌরী ভট্টাচার্য মহোদয়া, রয়েছে এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শ্রদ্ধেয় শ্রীযুত বিমল দেবনাথ মহাশয়, এই সংঘের কনভেনার শ্রীযুত দেবাশিস ভট্টাচার্য মহোদয়, উপস্থিত মা বোনগণ, অভিভাবক অভিভাবিকা মণ্ডল, শ্রদ্ধেয় উদ্বোধক এখানে যে সারগর্ভ সুন্দর আলাপ আলোচনা করেছেন, এরপরে কিছু বলা ধৃষ্টতা ছাড়া আর কিছু নেই। আমার শুধু একটাই অনুরোধ থাকবে, খুব সুন্দরভাবে যে বিষয়টা উদ্বোধক মহাশয় আমাদের সামনে উপস্থিত করেছেন, ইন্টারনেটের কুফল আমার ছেলেদের মেয়েদের উপর পাঠ্য বইয়ের যে বোঝা চাপানো হচ্ছে এবং পরিবেশটাকে কি করে রক্ষা করা যায়, আজকে পরিবেশ হুমকির মুখে। বলেছেন এই যে পরিবেশ, গ্রিন গ্যাসের কথাই বলুন আর ভূ উষ্ণায়নের কথাই বলুন, এতে করে এই যে পরিবেশের বিপন্নতা, একে রক্ষা করার জন্য চেষ্টা চলছে। সেই চেষ্টার সঙ্গে আমরাও যাতে আমাদের বিকে রায় মহোদয় যেটা বলেছেন, এত বড় বড় কথার দরকার নেই, আমরা আমাদের নিজস্ব যে পরিবেশ, সেই পরিবেশটাকে যদি আমরা রক্ষা করার মধ্য দিয়ে এবং যার এই পরিবেশের ক্ষেত্রে বই একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে, করছে। কাজী বই পড়ার মধ্য দিয়ে, বইয়ের প্রতি মানুষের আগ্রহকে বৃদ্ধি করার মধ্য দিয়ে আমরা এই পরিবেশটাকেও রক্ষা করতে পারি। কাজী অভিভাবক অভিভাবিকাদের প্রতি পাঠ্য বইয়ের বাইরে গিয়ে জ্ঞানের বিকাশকে নিশ্চিত করার লক্ষ্যে আমরা যাতে আমাদের ছেলে মেয়েদেরকে এই বিষয়ে অনুপ্রাণিত করি, গার্জিয়ান বাবা মা যদি আমরা চেষ্টা করি তাদেরকে এই জায়গাটায় নিয়ে যেতে পারি। যদিও বিভিন্ন দিক থেকে হাতছানি রয়েছে, আমি বললে কি হবে, ইন্টারনেট খুলে আমার মেয়ে যে কি করছে সেটাই তো আমি বুঝতে পারি না। এই লক্ষ লক্ষ মানুষ যারা ইন্টারনেটে বিনোদন করছে, তার মধ্যে আমার মেয়েটাও আছে, ওই 1000-এর মধ্যে নেই। কাজে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। কাজেই সেদিক থেকে অভিভাবক অভিভাবিকাদের প্রতি অনুরোধ থাকবে, যতটুকু সম্ভব আমার ছেলে মেয়েকে রক্ষা করার জন্য আমি যাতে চেষ্টা করি, এই বিনম্র আবেদন রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে অত্র এলাকার সজ্জনবৃন্দ, সবাইকে আমি আমার নমস্কার জানাচ্ছি। আজকে এই সুন্দর দিবসটিতে দুটা জিনিস, একটা হলো পরিবেশ সংক্রান্ত ব্যাপার, আর একটা হলো বই মেলার ব্যাপার। পরিবেশ আজকাল
অনেক দিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এখন পরিবেশের দিকে তাকালে বায়ু দূষণ, জল দূষণ যেভাবে পরিবেশকে নষ্ট করছে, একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। খাদ্যদ্রব্যের মধ্যে যেভাবে ভেজাল দেওয়া হচ্ছে, তাতে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। কাজেই পরিবেশকে সুস্থ রাখতে গেলে আমাদের কৃষিকাজের উপর আমাদের নির্ভর করতে হবে এবং জৈব সার দিয়ে কৃষি কাজ করে একটা গাছকে যেমন ফল দেয়, ফুল দেয়, তদ্রুপ একটা শিশুকে আমরা ঠিক সেইভাবে আমাদের গড়ে তুলতে হবে। সদ্য বিচারপতি মহোদয় একটা সুন্দর কথা বলেছেন, আমাদের এখন পরিবারের প্রতি পুস্তককে নিয়ে যেতে হবে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে। ছোটবেলায় আমার মনে আছে একখানা বস্তা বিছিয়ে, ছালা বিছিয়ে, তার সামনে একখানা পীড়া না হয় একটা জল চৌকি দিয়ে তার উপরে বইটা রেখে পড়াশোনা করেছে ছোটবেলা, অনেক আগের কথা, 1942-43-এর কথা।